থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আমরা সরল দোলগতি অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব। আজকে আমরা বিভিন্ন ধরনের সরল দোলগতি নিয়ে অর্থাৎ সরল দোলগতির যে বিভিন্ন উদাহরণ সেগুলি নিয়ে আলোচনা করব। বিভিন্ন ধরনের সরল দোলগতি সম্পন্ন বস্তুর বা বস্তুকণার পর্যায়কাল নির্ণয় করব। যেমন মোশন অফ এ সিম্পল পেন্ডুলাম, সরল দোলকের যে সরল দোলগতি সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, তার পর্যায়কাল নির্ণয় করব এবং এই ফর্মুলা কী কী কাজে লাগে আমাদের বাস্তবিক জীবনে সেগুলি আলোচনা করব। এবং অসিলেশন অফ এ মাস অ্যাটাচড টু এ ভার্টিক্যাল ইলাস্টিক স্প্রিং, উলম্ব স্থিতিস্থাপক স্প্রিংয়ের সঙ্গে যুক্ত ভরের যে দোলন সেটি নিয়ে আলোচনা করব। বা অনুভূমিক স্থিতিস্থাপক স্প্রিংয়ের সঙ্গে যদি ভর যুক্ত থাকে তার যে দোলন, এবং একটা ইউ নলে আবদ্ধ যে তরল সেই তরল স্তম্ভের যে দোলন সেটি নিয়ে আলোচনা করব। একটি গ্যাস জারে যদি মসৃণ পিস্টন থাকে সেই পিস্টনের যে দোলন সরল দোলগতি সম্পন্ন সেটি নিয়ে আলোচনা করব, তার পর্যায়কাল নির্ণয় করব। এবং পৃথিবীর মধ্য দিয়ে যদি কোনো সুড়ঙ্গ তৈরি করা যায় বা বেটার বলা উচিত কল্পনা করা যায়, সেই সুড়ঙ্গের মধ্য দিয়ে বস্তুর যে গতি প্রকৃত অর্থে সরল দোলগতি সেটি নিয়ে আলোচনা করব। এবং শেষে সেকেন্ড দোলক, সেকেন্ড পেন্ডুলাম, সেটা নিয়ে খানিকটা আলোচনা করার চেষ্টা করব। তো সরল দোলগতিতে আমরা প্রথম পর্বে যে আলোচনাগুলি করেছি যে পর্যাবৃত্ত গতি কাকে বলে। যদি কোনো গতি নির্দিষ্ট সময় ব্যবধানে পুনরাবৃত্ত হয়, নির্দিষ্ট সময় পরে গতিটি ফিরে আসে, তবে সেই গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিগুলির মধ্যে যে গতিগুলি টু অ্যান্ড ফ্রো হয়, আসা যাওয়া করে, একই পথে বারবার যাতায়াত করে, সেরকম পর্যাবৃত্ত গতিকে বলা হয় দোলন বা কম্পন। যদি পর্যায়কাল কম হয়, বিস্তার কম হয়, তাহলে কম্পন। আর পর্যায়কাল বিস্তার তুলনামূলক বেশি হলে দোলন বলা হয়। এক জাতীয় দোলন এবং কম্পন, একই টাইপের গতি। তারপরে সরল দোলগতি কি? রৈখিক পর্যাবৃত্ত গতিসম্পন্ন, কি বললাম, রৈখিক পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুকণার বল এবং ত্বরণ যদি সর্বদাই সাম্য অবস্থান থেকে কণাটির সরণের সমানুপাতিক হয়। রৈখিক পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুকণার বল ও ত্বরণ, বল হলেই ত্বরণ হবে, যদি কোনোটির সাম্য অবস্থান থেকে সর্বদাই সরণের সমানুপাতিক হয় এবং সর্বদাই সাম্য অবস্থানের অভিমুখী হয়, তবে সেরূপ গতিকে বলা হয় সরল দোলগতি। আমরা বিস্তারিত আলোচনা করেছি প্রথম পর্বে। এবার সেরকমই কয়েকটি গতি যেগুলো সরল দোলগতির উদাহরণ সেগুলি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আলোচনা করব আমরা মোশন অফ এ সিম্পল পেন্ডুলাম, সরল দোলকের গতি নিয়ে। কি নিয়ে? সরল দোলকের গতি। মোশন অফ এ সিম্পল পেন্ডুলাম। মোশন অফ এ সিম্পল পেন্ডুলাম বলতে একটা দীর্ঘ ভারহীন অপ্রসার্য সুতোর সাহায্যে একটা লম্বা ভারহীন অপ্রসার্য, প্রসারিত হবে না, সংকুচিত হবে না, এরকম সুতোর সাহায্যে যদি দৃঢ় অবলম্বন থেকে একটি ভারী ক্ষুদ্র বস্তুকে ঝুলিয়ে দেওয়া যায় এবং তার দোলন
তাকে দুলিয়ে দেওয়া সম্ভব হয়, তবে এই সংস্থাটিকে বলা হয় সরল দোলক। ছবি এঁকে আমরা আলোচনা করব যে একটা দৃঢ় অবলম্বন থেকে একটা ভারহীন অপ্রসার্য সুতোর সাহায্যে একটা ক্ষুদ্র ভারী বস্তুকে যদি ঝুলিয়ে দেওয়া যায় এমনভাবে যাকে দোলানো সম্ভব, এই সংস্থাটিকে বলা হয় সরল দোলক। স্বাভাবিকভাবে এই সুতাটি যদি অপ্রসার্য হয়, ভারহীন হয়, আর এখানে যদি ক্ষুদ্র ভারী বস্তু দেওয়া যায়, দৃঢ় অবলম্বনে ঝুলিয়ে দেওয়া যায়, তাহলে এটি সর্বদাই উলম্বভাবে থাকবে স্বাভাবিক অবস্থায়। এবং একে যদি খানিকটা টেনে, এই সাম্য অবস্থান বলছে এটিকে, নিজে থেকে যে অবস্থানে থাকে সেটি সাম্য অবস্থান। এখানে নেট বল বা লব্ধি বল শূন্য, কারণ এই সিম্পল পেন্ডুলামের বা সরল দোলকের এটিকে বলা হয় বব। কি বলা হয়? বব। এটাকে বলা হয় আলম্ব বিন্দু। তো এটিকে যদি তার সাম্য অবস্থান থেকে খানিকটা বিচ্যুত করে দেওয়া যায়, খানিকটা সরিয়ে দেওয়া যায়, তাহলে এটি কি করবে? দুলতে থাকবে, একই রাস্তা দিয়ে বারবার যাতায়াত করবে, টু অ্যান্ড ফ্রো। এবং এটার যদি কৌণিক বিস্তার 4 ডিগ্রির কম হয়, কৌণিক বিস্তার যদি 4 ডিগ্রির কম হয়, তবে এই গতিটা প্রায় সরল রৈখিক ধরা যেতে পারে। কৌণিক বিস্তার 4 ডিগ্রির কম হতে হবে। কৌণিক বিস্তার যদি অনেকটা হয়, বা সুতায় ঝুলিয়ে দিলাম, দিয়ে অনেকটা টেনে দিলাম, তাহলে তার পথটি কিন্তু বৃত্তাকার পথ হয়ে যাবে। বৃত্তাকার পথ হলে সরল দোলক হবে না। কি করতে হবে? কৌণিক বিস্তার, এই সাম্য অবস্থান থেকে যে কোনো দিকে সর্বাধিক যে সরণ অতিক্রম করে এই ববটি, পিণ্ডটি, তাকে বলা হয় বিস্তার। তো এই বিস্তারটি এমন হবে যাতে এই আলম্ব বিন্দুতে কৌণিক সরণ মানে থিটা < 4 ডিগ্রি হয়, অর্থাৎ 4 ডিগ্রি বা 4 ডিগ্রির কম হয়, তবেই এটি সরল দোলক হবে। তো এটাকে যদি স্বাভাবিক অবস্থান, এটাকে কি বলা হচ্ছে? সাম্য অবস্থান, ইকুইলিব্রিয়াম পজিশন। প্রচণ্ড গরম পড়েছে আজকে, ফ্যানও চালানো সম্ভব না, নাহলে আওয়াজে ডিস্টার্ব হবে। যাই হোক, একটু কষ্ট হবে এই আর কি। তো এটাকে স্বাভাবিক অবস্থান থেকে যদি একটু বিচ্যুতি করা হয়, তাহলে কি হবে? এটি দুলতে থাকবে। মনে করলাম এই অবস্থান থেকে আলম্ব বিন্দু থেকে ঝুলানো হয়েছে, এটা বি, এটা সি। তাহলে কি হবে? এটা হচ্ছে তার অ্যামপ্লিচিউড বা বিস্তার, এদিকে অ্যামপ্লিচিউড বা বিস্তার সরণ। থিটার মানটা যদি 4 ডিগ্রি বা তার 4 ডিগ্রি কম হয়, তবে এটা প্রায় সরল রেখা বিবেচনা করা যেতে পারে। তাই বি অবস্থানে যদি যাই, অথবা সি অবস্থানে যদি যাই, ডট ডট দিয়ে দেখাচ্ছি, 3 জায়গায় একই সঙ্গে থাকতে পারে না। প্রাথমিকভাবে এখানে থাকবে, যদি তাকে বিচ্যুত না করা হয় তার জায়গা থেকে, সাম্য অবস্থান থেকে। এবার যদি সাম্য অবস্থান থেকে টেনে খানিকটা ছেড়ে দেওয়া যায়, তাহলে এটা দুলতে থাকবে, বিসি এই পথে বারবার দুলতে থাকবে। মনে করলাম কোনো একটা মুহূর্তে ববটি এই জায়গায় পৌঁছালো, তার গতির এই পজিশনে পৌঁছালো। এটা সাম্য অবস্থানটা মনে করলাম ও, এটা মনে করলাম পি। ওই জায়গায় যদি পৌঁছায়, তাহলে তখন এই সুতোটাও কোথায় থাকবে? ভারহীন অপ্রসার্য লম্বা সুতোটা এইখানে হয়ে গেল। কি করা যাবে? ওইখানে দিতে হবে। এখান থেকে ববটির ভর যদি এম হয়,
তাহলে তার ওজন mg খাড়া নিচের দিকে হবে। এর দুটি উপাংশ, একটি এই সুতোর বরাবর এই দিকে, আরেকটি এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এই দিকে। mg যে উলম্বভাবে খাড়া নিচের দিকে ক্রিয়া করছে, ববটির ওজন যদি m হয়, তাহলে mgর দুটি উপাংশ, একটি এই দিকে, এই কোণটা যদি থিটা হয় তাহলে এটাও হবে থিটা, কারণ একই সরল রেখা, এটা আর এটা হচ্ছে উলম্ব, তাই একই সরল রেখা দুটি সমান্তরাল উলম্ব রেখার সঙ্গে এটা থিটা কোণ হলে এটাও থিটা কোণ হবে। তো এটা mg হলে এই উপাংশটা কি হবে? mg cos থিটা, তাই তো? আর এটি mg sin থিটা। mg cos থিটা সুতোর টানকে প্রতিনিধিত্ব করবে। mg cos থিটা আর সুতোর টান একই সরল রেখায় হতে হবে, একটু বাঁকা হয়েছে, এই সুতো আর এই উপাংশটি একই স্ট্রেট লাইন বরাবর হওয়া উচিত। তো mg cos থিটা সুতোর টান f ড্যাশকে প্রতিনিধিত্ব করবে, কিন্তু mgর যে আরেকটি উপাংশ mg sin থিটা আছে, সেটি ববটিকে বা পিণ্ডটিকে তার সাম্য অবস্থানের দিকে টেনে আনার চেষ্টা করবে। অর্থাৎ mg sin থিটার কিছুই না, প্রত্যানয়ক বল, প্রত্যানয়ক বল, রিস্টোরিং ফোর্স mg sin থিটা। এবার এটাকে সরল দোলক তখনই বলা যাবে যখন থিটাটা কি হবে? লেস দেন ইকুয়ালস টু 4 ডিগ্রি, 4 ডিগ্রি বা তার থেকে কম, তখন এটি সরল দোলক হবে। এবার থিটা যদি খুব কম হয় তাহলে সাইন থিটাকে আমরা থিটা ধরতে পারি। এই দূরত্ব যদি x হয়, এই দূরত্বটা যদি x হয়, আর এই দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য এবং ববের ব্যাসার্ধ মিলে কার্যকর দৈর্ঘ্য যদি l হয়, আমরা আলোচনা করব এটা। তাহলে টাইম পিরিয়ড কত? এটা টাইম পিরিয়ড কি সেটা নির্ণয় করব। তো তার আগে সরল দোলক কাকে বলে সেটি সংক্ষেপে আগে বলি। সরল দোলকের সংজ্ঞা কি বলা যাবে? সরল দোলক, সিম্পল পেন্ডুলাম কাকে বলে? একটি ভারহীন দীর্ঘ অপ্রসার্য সুতোর সাহায্যে একটি দৃঢ় অবলম্বন থেকে ক্ষুদ্র ভারী বস্তুকে যদি ঝুলিয়ে দোলানো যায়, এমন জায়গায় ঝুলালাম যে দোলানো সম্ভব হচ্ছে না, তাহলে হবে না। ঝুলিয়ে যদি দোলানো যায় তবে সেই সংস্থাকে, এই টোটাল জিনিসটাকে সরল দোলক বলে। কি লিখলাম? একটি দীর্ঘ ভারহীন বা ভারহীন দীর্ঘ অপ্রসার্য সুতোর সাহায্যে একটি দৃঢ় অবলম্বন থেকে ক্ষুদ্র ভারী বস্তুকে যদি ঝুলিয়ে দোলানো যায় তবে সেই সংস্থাকে সরল দোলক বলে। যে ভারী ক্ষুদ্র বস্তু তাকে বলা হয় বব বা পিণ্ড, সেটা হচ্ছে বব বা পিণ্ড।
প্রাথমিকভাবে যদি ডিস্টার্ব না করা হয় স্বাভাবিকভাবে সেটি উলম্বভাবে খাড়া নিচের দিকে থাকবে, যেখানে নেট বল শূন্য, অর্থাৎ তার ওজন নিচের দিকে এবং টান উপরের দিকে পরস্পরকে প্রতিমিত করবে। নেট বল শূন্য হবে স্বাভাবিক অবস্থানে, যাকে আমরা বলি কি বলি, সাম্য অবস্থান, ইকুইলিব্রিয়াম পজিশন। ইকুইলিব্রিয়াম পজিশন বলতে নেট বল শূন্য। এবার এই যে বিন্দু থেকে ঝুলানো হচ্ছে সেই বিন্দুটিকে বলা হয় আলম্ব বিন্দু বা লম্বন বিন্দু, পয়েন্ট অফ সাসপেনশন। আর এই দৈর্ঘ্যটিকে মানে সুতার দৈর্ঘ্য আর যেটাকে বব থাকে, ববের যে ব্যাসার্ধ ভারকেন্দ্র, সেই ব্যাসার্ধ আর সুতোর দৈর্ঘ্য দুটিকে বলা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। কি? কার্যকর দৈর্ঘ্য। অর্থাৎ কার্যকর দৈর্ঘ্য এল আর কিছুই না। এল হচ্ছে, যদি সুতার দৈর্ঘ্যটা ক্যাপিটাল এল হয়, সুতার দৈর্ঘ্য ক্যাপিটাল এল আর ববের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এল ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এল প্লাস আর। ও বিন্দুটিকে কি বলা হচ্ছে? ও বিন্দুটি হচ্ছে সাম্য অবস্থান বা সাম্যাবস্থান। ও বিন্দুটা হচ্ছে সাম্যাবস্থান। সাম্য অবস্থান থেকে যে কোনো দিকে, এদিকে হোক বা ওদিকে হোক, সর্বাধিক যে সরণ মানে ওবি, সরণ বলছি, ওবিকে সরল রেখা কল্পনা করতে পারি যখন থিটা খুব ক্ষুদ্র। থিটা যদি বড় হয়ে যায় এটা সরল রেখা কল্পনা করা যাবে না, তখন এটা সার্কুলার পাথ হয়ে যাবে। তাই থিটাকে অতি ক্ষুদ্র হতে হবে। অতি ক্ষুদ্র বলতে কত ক্ষুদ্র? 4 ডিগ্রি কিংবা তার থেকে ছোট। তখন এটা হয়ে যাবে প্রায় সরল রেখা, তাই ওবিকে আমরা বিস্তার বলতে পারি। সাম্য অবস্থান থেকে যে কোনো দিকে সর্বাধিক সরণকে, পিণ্ডের বা ববের সর্বাধিক সরণকে বলা হয় বিস্তার। সাম্য অবস্থান এবং প্রান্তবিন্দু আলম্বতে যে কোণ তৈরি করে তাকে বলে কৌণিক বিস্তার। অর্থাৎ এই রেখাটি আর এই রেখাটি এখানে যে কোণ তৈরি করছে সেটি হচ্ছে কৌণিক। নট থিটা, প্রান্ত রেখা থেকে এই সাম্য অবস্থানের রেখা, তাকে বলা হচ্ছে কি? কৌণিক সরণ। আর এই যে তিনটি রেখা এসি এই অবস্থানে আসতে পারে, বা এবি বা এও, এই তিনটি রেখা একটি উলম্ব তলে থাকবে। সিম্পল পেন্ডুলামকে দুলিয়ে দিলে এই তলের মধ্যেই দুলতে থাকবে সিম্পল পেন্ডুলাম, এই তলের বাইরে আসবে না, মানে একটি উলম্ব তলে দুলতে থাকবে। এই উলম্ব তলটিকে বলা হচ্ছে দোলন তল। দোলন তল, অসিলেশন প্লেন। এবার আমরা কি করব? এই সিম্পল পেন্ডুলামের যে পর্যায়কাল, সেই পর্যায়কালটি নির্ণয় করার চেষ্টা করব। তাহলে আমাদের বিস্তার বা কৌণিক বিস্তার এই বিষয়গুলি জানতে হবে। বিস্তার বলতে সরল রৈখিক, কৌণিক বিস্তার বলতে এখানে আলম্বন বিন্দুতে। তো এবার যদি আমরা পর্যায়কাল নির্ণয় করি, কি নির্ণয় করি? পর্যায়কাল, টাইম পিরিয়ড। মনে রাখতে হবে যে আদর্শ দোলক তাকেই বলবো যখন সুতাটি সম্পূর্ণ ভারহীন হবে, অপ্রসার্য হবে এবং এই পিণ্ডটি বিন্দুবৎ হবে, পয়েন্ট মাস, বিন্দুভর, এবং এই পিণ্ডটি দোলার সময় ঘর্ষণজনিত কোনো বাধা পাবে না, তবেই এই সরল দোলককে আদর্শ সরল দোলক বলা যায়। বাস্তবে এটি তৈরি করা সম্ভব নয়, কারণ বিন্দুবৎ, বিন্দুভর অথচ ভারী, সুতাটি এক্সটেন্ড করবে না, প্রসার্য হবে না বা সংকোচন ঘটবে না, এটা দোলার সময় কোনো বাধা পাবে না, এটা সম্ভব না। তবুও পরীক্ষাগারে
কি করা হয়, একটা লম্বা সুতোর সাহায্যে, প্রায় ভারীহীন সুতোর সাহায্যে একটা ভারী ধাতব পিণ্ডকে লাগিয়ে দোলানো হয় অল্প কৌণিক বিস্তারের মধ্যে, যেটা দিয়ে আমরা জি নির্ণয় করি, ল্যাবে আমরা প্র্যাকটিক্যাল করি। তো সেভাবে একটা দোলক তৈরি করা হয়। বাস্তবে সেটি আদর্শ দোলক, সরল দোলক নয়। আদর্শ সরল দোলকের বৈশিষ্ট্য এগুলা, কিন্তু বাস্তবে আদর্শ সরল দোলক তৈরি করা সম্ভব নয়। তো যাই হোক, এই সরল দোলকের পর্যায়কাল আমরা নির্ণয় করব কিভাবে। মনে করব গতির কোনো এক অবস্থায় পিণ্ডটি পি বিন্দুতে রয়েছে। পিণ্ডটি কি রয়েছে, পি বিন্দুতে রয়েছে। তো অতএব সরণ ও থেকে পি, ও পি সমান এক্স, কৌণিক সরণ সমান থিটা। এই থিটা, যত আমরা এটাকে সরলরেখা বলি, বাস্তবে এটাও হালকা কার্ভড একটা লাইন। তাই থিটাকে আমরা বলতে পারি এক্স ডিভাইডেড বাই এল। এটা ব্যাসার্ধের মতো, এটা বৃত্তচাপের মতো। তাই এক্স ডিভাইডেড বাই এল ইজ ইকুয়াল টু থিটা। তো কৌণিক সরণ থিটা ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এল। আমরা বলতে পারি যে সুতোর দৈর্ঘ্য সমান এল, পিণ্ডের ব্যাসার্ধ সমান আর, অতএব কার্যকর দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু এল প্লাস আর। তো আমরা এই স্মল এল মানে কার্যকর দৈর্ঘ্য নিয়েই কার্য করব। তাই কৌণিক সরণ থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই এল। এবার পি বিন্দুতে পিণ্ডটির ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করবে এমজি, আমরা দেখতে পাচ্ছি। তার দুটি উপাংশ, একটি এমজি কস থিটা সুতোর টান দ্বারা প্রতিমিত হবে, এবং অপরটি এমজি সাইন থিটা পিণ্ডটিকে সাম্য অবস্থানের দিকে টেনে আনার চেষ্টা করবে, অর্থাৎ রিস্টোরিং ফোর্স এমজি সাইন থিটা। প্রত্যানয়ক বল হচ্ছে এমজি সাইন থিটা। অতএব আমরা লিখতে পারি পি বিন্দুতে পিণ্ডের ওজন এমজি এর দুটি উপাংশ, এমজি কস থিটা, যা সুতোর টান দ্বারা প্রতিমিত হয়, সুতোর টান দ্বারা ব্যালেন্স হচ্ছে, পি বিন্দুতে পিণ্ডের ওজন এমজি এর দুটি অংশ, এক নম্বর এমজি কস থিটা যা সুতোর টান দ্বারা প্রতিমিত হয়, আর দুই নম্বর এমজি সাইন থিটা যা পিণ্ডটিকে সাম্য অবস্থানের দিকে টেনে আনে, মানে রিস্টোরিং ফোর্স। অতএব কি লিখতে পারি আমরা, এফ
ইজ ইকুয়াল টু রিস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল F is equal to mg sin theta। একটু ভাবার বিষয় রয়েছে, সাম্য অবস্থান থেকে সরণ ওই দিকে, কিন্তু রিস্টোরিং ফোর্স তার উল্টা দিকে। এটা সাম্য অবস্থান, এখান থেকে সরণ পরিমাপ করব, তো সাম্য অবস্থান থেকে এক্স এই দিকে, কিন্তু রিস্টোরিং ফোর্স তার উল্টা দিকে, মানে সাম্য অবস্থানের দিকে বিপরীত দিকে, তাই মাইনাস বসবে। ইজ ইকুয়াল টু মাইনাস এমজি সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা, যেহেতু থিটা নগণ্য, থিটা ক্ষুদ্র, ইজ ইকুয়াল টু মাইনাস এমজি থিটা মানে এক্স বাই এল, এক্স ডিভাইডেড বাই এল। অর্থাৎ প্রত্যানয়ক বল সরণের সমানুপাতিক, সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক এবং সাম্যাবস্থানের অভিমুখী। তার মানে একটি সরল দোলক, সরল দোলকের কন্ডিশন বা ক্রাইটেরিয়া বা শর্ত মেনে নিচ্ছে। তো এফ যখন পেয়ে গেলাম, তখন ত্বরণ আমরা নির্ণয় করতে পারি। ত্বরণ যদি নির্ণয় করি, অতএব এ ইজ ইকুয়াল টু এফ বাই এম। পিণ্ডটির ভর যদি এম হয়, পিণ্ডটির ভর এম, কোথাও লিখি নাই, এখানে লিখে দিলাম। তাহলে কি হবে, এটাকে এম দিয়ে ভাগ করলে মাইনাস জি ডিভাইড বাই এল ইন্টু এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেখানে ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার জি বাই এল। এফ বাই এম, এম দিয়ে যদি ভাগ করি এই বলকে ভর দিয়ে ভাগ করলে ত্বরণ পাই, তো বলকে এম দিয়ে ভাগ করলাম তো ত্বরণ পেলাম। এটাকে লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ওমেগাটা কি, রুট ওভার জি বাই এল। ওমেগা যদি পেয়ে যাই, অতএব আমরা বলতে পারি, কি বলতে পারি, ওমেগা পেয়ে গেলেই বলতে পারি অতএব পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 2π বাই ওমেগা সমান 2π, নিচে ওমেগা, তাই ওমেগার মানটা উল্টে যাবে, রুট ওভার এল বাই জি। তাহলে টি ইজ ইকুয়াল টু 2π রুট ওভার এল বাই জি এখান থেকে আসছে। তো প্রথমেই মনে রাখতে হবে, সুতোটা দীর্ঘ হবে, ভারহীন হবে, অপসার্য হবে, কৌণিক বিস্তার খুব ক্ষুদ্র হবে, 4 ডিগ্রির কম, তবেই এটি সরল দোলক বা সরল দোলগতি সম্পন্ন করছে আমরা ধরতে পারি। কিন্তু বেশি পরিমাণে টেনে দিলাম, বিস্তার যদি বেড়ে যায়, কৌণিক বিস্তার, তাহলে এটা সরল রেখা কল্পনা করতে পারবো না। তাই কৌণিক বিস্তার 4 ডিগ্রি কিংবা তার কম হতে হবে। তাতে যে কোনো একটা আরবিট্রারি পয়েন্টে, আরবিট্রারি পজিশনে সাম্যাবস্থানে নেট বল 0, সেখান থেকে বিচ্যুতি করতে হবে, স্লাইটলি ডিসপ্লেস করতে হবে একটু। সেই ডিসপ্লেস অবস্থায় তার উপর যে প্রযুক্ত বল, তাকে আমরা এক্সের সাপেক্ষে, যদি এক্স ডিসপ্লেস হয়, এক্সের সাপেক্ষে এক্সের বিচারে তাকে আমরা কনভার্ট করব, সেখান থেকে ত্বরণ বার করব। ত্বরণে যেটা পাবো সামথিং এক্স, সেই সামথিংটাকে ওমেগা স্কোয়ার ধরবো। ওমেগা ইজ ইকুয়াল টু তাহলে কী হলো, এরপরে টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু 2π বাই ওমেগা করে এটা নির্ণয় করব। তাহলে সরল দোলকের পর্যায়কালের ফর্মুলা আমরা কি পেলাম, পর্যায়কাল বা টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু 2π রুট ওভার এল ডিভাইড বাই জি। যে স্থানে পর্যায়কাল নির্ণয় করব সেই স্থানের অভিকর্ষজ ত্বরণ এবং যে সরল দোলকের পর্যায়কাল, সেই সরল দোলকের যে কার্যকর দৈর্ঘ্য, তাদের রুট করে 2π দিয়ে গুণ করলে টাইম পিরিয়ড পাবো। সরল দোলকের পর্যায়কাল সংক্রান্ত এখান থেকে 4টি সূত্র উঠে আসে। কী কী সূত্র? একটাকে বলা হচ্ছে সমকাল সূত্র, সরল দোলকের গতি সংক্রান্ত।
সমকাল সূত্রটি কি? যে কৌণিক বিস্তার 4 ডিগ্রি বা তার কম হলে সরল দোলকের পর্যায়কাল তার বিস্তারের উপর নির্ভর করে না। এখানে বিস্তার নেই, অর্থাৎ কৌণিক বিস্তার 4 ডিগ্রি কিংবা তার কম হলে সরল দোলকের পর্যায়কাল সর্বদাই সমান, তার বিস্তারের উপর নির্ভর করে না। একটা সরল দোলক যদি দুলিয়ে দেওয়া যায়, বায়ুর বাধাজনিত কারণে যদি ধীরে ধীরে পর্যায়কালটি বিস্তারটি হ্রাস পেতে পেতে থেমে যায়, তো হ্রাস পাওয়ার পরেও তার পর্যায়কাল প্রাথমিক পর্যায়কালের সমান হবে থেমে যাওয়ার আগ পর্যন্ত। অর্থাৎ কৌণিক বিস্তার যদি 4 ডিগ্রি কিংবা তার কম হয়, তাহলে সরল দোলকের পর্যায়কাল তার বিস্তারের উপর নির্ভর করে না। এখানে বিস্তার এ নেই, অ্যামপ্লিটিউড নেই, তার পর্যায়কাল সর্বদাই সমান হয়। এটি হচ্ছে সমকালের সূত্র। 2 নম্বর, দৈর্ঘ্যের সূত্র। কিসের সূত্র? দৈর্ঘ্যের সূত্র। এই যে দৈর্ঘ্য আছে, কার্যকর দৈর্ঘ্য, যে কৌণিক বিস্তার 4 ডিগ্রি কিংবা তার কম হলে সরল দোলকের পর্যায়কাল নির্দিষ্ট স্থানে তার কার্যকর দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে সমানুপাতিক। পর্যায়কাল তার কার্যকর দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে সমানুপাতিক। এই যে রুট এল আছে, টি, 2পাইটাকে ধ্রুবক ধরে নিতে পারি, এবং নির্দিষ্ট স্থানে মানে জি ধ্রুবক। তাহলে কৌণিক বিস্তার 4 ডিগ্রি কিংবা তার কম হলে সরল দোলকের পর্যায়কাল কোন নির্দিষ্ট স্থানে তার কার্যকর দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে সমানুপাতিক। এটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। 3 নম্বর রয়েছে ত্বরণের সূত্র। সরল দোলকের গতি সংক্রান্ত 4টি সূত্র রয়েছে। ত্বরণের সূত্র কি? আবার একই রকম কৌণিক বিস্তার 4 ডিগ্রি কিংবা তার কম হলে সরল দোলকের পর্যায়কাল নির্দিষ্ট কার্যকর দৈর্ঘ্যের জন্য ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ টি প্রপোর্শনাল টু 1/√g। এখান থেকেই পাচ্ছি, কঠিন বিষয় না, যে সরল দোলকের পর্যায়কাল, কোন সরল দোলকের? কৌণিক বিস্তার 4 ডিগ্রি কিংবা তার কম হলে কোনো সরল দোলকের পর্যায়কাল নির্দিষ্ট কার্যকর দৈর্ঘ্যের জন্য, এটাকে নির্দিষ্ট করতে হবে, যার সঙ্গে সম্পর্ক নির্ণয় করো বাকিগুলোকে নির্দিষ্ট করার জন্য। যে কৌণিক বিস্তার 4 ডিগ্রি কিংবা তার কম হলে সরল দোলকের পর্যায়কাল নির্দিষ্ট কার্যকর দৈর্ঘ্যের জন্য ওই স্থানের অভিকর্ষ ত্বরণের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক। 4 নম্বর সূত্র রয়েছে ভরের সূত্র। এখানে ভর নেই, তার মানে ভর নিরপেক্ষ। অর্থাৎ আবার একই রকম কৌণিক বিস্তার 4 ডিগ্রি কিংবা তার কম হলে সরল দোলকের পর্যায়কাল তার ভরের উপর নির্ভর করে না, তার ভরের উপর নির্ভর করে না। এই 4টি সূত্র হচ্ছে সরল দোলকের গতি সংক্রান্ত। এবার আমরা এখান থেকে যান্ত্রিক শক্তি নির্ণয় করব। সরল দোলকের যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি বলতে গতিশক্তি এবং স্থিতিশক্তি। গতিশক্তি কে যদি বলি কাইনেটিক এনার্জি, 12m ওমেগা স্কোয়ার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, আমরা জানি এটি। ওমেগার মান কত? ওমেগার মান হচ্ছে √g/l। তাহলে ওমেগা স্কোয়ার রুট থাকবে না, g/l a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। আর স্থিতিশক্তি u ইকুয়াল টু 12kx স্কোয়ার, 12kx স্কোয়ার, k মানে m ওমেগা স্কোয়ার, 12kx স্কোয়ার, বেটাকে বলা যায় 12m ওমেগা স্কোয়ার মানে g/l। অতএব মোট যান্ত্রিক শক্তি E, মোট যান্ত্রিক শক্তি E ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি।
তাহলে কি হবে, হাফ এম জি বাই এল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস হাফ এম জি বাই এল ইন্টু এক্স স্কোয়ার। এই জিনিসটা দিয়ে যদি গুণ করি, এক্স স্কোয়ারের সঙ্গে যে টার্মটা মাইনাস থাকবে সেই টার্মটা এখানে প্লাস আছে, দুটোই বাদ যাবে, তাহলে শুধু এ স্কোয়ার এর মধ্যে থাকবে। তাই এটা হবে এম জি এ স্কোয়ার ডিভাইড বাই 2l ই টোটাল। তাহলে মোট যান্ত্রিক শক্তি বা ই টোটাল আর কিছুই না, এম জি এ স্কোয়ার বাই 2l। এখান থেকেও আবার সূত্রের আকারে বলা যায় এদের সূত্রের মতন, যে কৌণিক বিস্তার 4 ডিগ্রি কিংবা তার কম হলে কোনো সরল দোলকের মোট শক্তি তার ভরের সঙ্গে সমানুপাতিক, তার কার্যকর দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক, তার বিস্তার, এখানে কিন্তু বিস্তার রয়েছে, এখানে বিস্তার নেই, তার বিস্তারের বর্গের সঙ্গে সমানুপাতিক। তার বিস্তারের বর্গের 3টা সূত্র এখান থেকে বার করা যায়, যে সরল দোলকের মোট যান্ত্রিক শক্তি সরল দোলকের ভরের সঙ্গে সমানুপাতিক। 2 নম্বর, তার কার্যকর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক মোট শক্তি, তার বিস্তারের বর্গের সঙ্গে সমানুপাতিক। এখান থেকেও সূত্র বার করা যায়। এবার আমরা সুতোর টান নির্ণয় করব। সুতোর টান, এই সরল দোলকের পিণ্ডটি যখন দুলতে থাকে তখন আলম্ব বিন্দুকে কেন্দ্র করে এটা খানিকটা হলেও বৃত্তাকার পথে দুলতে থাকে। থিটা লেস দেন ইকুয়ালস টু 4 ডিগ্রি হলে সরলরেখা আমরা কল্পনা করতেই পারি, এই রেখাটিকে সরলরেখা কল্পনা করতে পারি, কিন্তু বাস্তবে সরলরেখা কল্পনা করলেও খানিকটা হলেও বৃত্তাকার পথ। তো বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য অবশ্যই সেন্ট্রিপেটাল ফোর্স দরকার, অভিকেন্দ্র বল দরকার। যখন এই সাম্যাবস্থানে আসে তখন এই পিণ্ডটির গতিবেগ সর্বোচ্চ হয়। এদিকে যাচ্ছে, গতিবেগ কমতে কমতে একসময় প্রান্তবিন্দুতে 0, আবার রেস্টোরিং ফোর্স টেনে নিয়ে আসছে, আবার এদিকে আস্তে আস্তে গতিবেগ বাড়তে বাড়তে সাম্যাবস্থানে ম্যাক্সিমাম, নেট বল 0। নেট বল 0 হলো গতি জাড্ডের জন্য আবার এদিকে চলে আসে। এদিকে যখন আসতে থাকে আবার প্রত্যানয়নকারী বল সর্বদাই সাম্যাবস্থানের দিকে টানতে চায়, পিণ্ডটি এদিকে আসে, যখন এখানে পৌঁছালো প্রত্যানয়নকারী বল সর্বোচ্চ, গতিবেগ সর্বনিম্ন মানে 0, আবার এদিকে আসে, এখানে আবার নেট বল 0, কিন্তু গতিজাড্যের জন্য আবার এদিকে চলতে থাকে। তো এই বরাবর দুলতে থাকে। এই সাম্যাবস্থানে গতিবেগ সর্বোচ্চ। গতিবেগ সর্বোচ্চ বলতে এখানে অভিকেন্দ্র বলও সর্বোচ্চ, আবার এখানে তার ওজন নিচের দিকে, অর্থাৎ এই পথে ঘূর্ণনের জন্য তার অভিকেন্দ্র বল প্রয়োজন। সাম্য অবস্থানে পিণ্ডের গতিবেগ সর্বোচ্চ হওয়ায় তার অভিকেন্দ্র বল এফ ডাবল, অভিকেন্দ্র বল এফসি সর্বোচ্চ হয়। এই বিন্দুতে সেন্ট্রিপেটাল ফোর্স সর্বোচ্চ হবে। এই এফসি সুতোর টান এফ ডবল ড্যাশ যদি ধরি এই বিন্দুতে, এবং ববের বা পিণ্ডের ওজনের লব্ধিমান, কি বললাম, ওজনটা নিচের দিকে ক্রিয়া করছে, টানটা উপরের দিকে ক্রিয়া করছে, তাদের লব্ধি মানেই হচ্ছে অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল কেন্দ্রের দিকে যে বল, এর মানে কি এদিকে বেশি একটা বল রয়েছে,
যখন স্থির অবস্থায় থাকবে তখন এমজি আর টি সমান, ওজন আর টান সমান, কিন্তু যখন দুলতে থাকবে তখন টান আর ওজন সমান হবে না। যদি সমান হতো তাহলে দুলতো না, যদি সমান হতো তাহলে দুলতো না। খানিকটা হলেও বৃত্তাকার পথে দুলছে মানে অভিকেন্দ্র বল রয়েছে। অভিকেন্দ্র বল কোথা থেকে পাচ্ছে? এই টানের চাইতে টানটা বেশি, এমজিটা তখন কম। টানটা বেশি বলে অভিকেন্দ্র বল বেঁচে থাকছে, আর অভিকেন্দ্র বলের জন্য এটা দুলতে থাকছে। তাই টান মাইনাস এমজি ইজ ইকুয়াল টু অভিকেন্দ্র বল, অর্থাৎ সেন্ট্রিপিটাল ফোর্স ইজ ইকুয়াল টু টান মাইনাস এমজি। বা এখান থেকে আমরা টান নির্ণয় করতে যাচ্ছি, বা এফ ডবল ড্যাশ ইজ ইকুয়াল টু এমজি প্লাস এফসি। এবার আমরা সেন্ট্রিপিটাল ফোর্স আমরা জানি হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যে কোনো অবস্থানে। যদি এক্সটাকে পরে আমরা ডিনোট করবো, আপাতত এই রাস্তায় যে কোনো পথে যদি চিন্তা করি, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এম ভি স্কোয়ার বাই এল ইজ ইকুয়াল টু হাফ হাফ বাদ দিলে কাইনেটিক এনার্জি এটা ইজ ইকুয়াল টু পেয়েছিলাম। তাহলে এম ভি স্কোয়ার বাই এল ইজ ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার মানে জি বাই এল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু নিচে এখানে এল দিয়ে ভাগ করেছি, তো এদিকেও এল দিয়ে ভাগ করব, মানে এল এর স্কোয়ার হবে, তাই তো? কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু দিস। এটা কেন করতে যাচ্ছি? এফসি মানে হচ্ছে এম ভি স্কোয়ার বাই এল, এফসি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এখানে তো আর নেই, এল রয়েছে, তাই এম ভি স্কোয়ার বাই এল। এফসি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই এল ইজ ইকুয়াল টু হাফ থেকে থাকলো, হাফ তো হাওয়া হয়ে গেছে, তাহলে হচ্ছে এম জি বাই এল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। হাফ কেন দিয়েছিলাম প্রথমে? কাইনেটিক এনার্জি থেকে বিষয়টা নিয়ে আসলাম, সেজন্য কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু দিস। হাফ হাফ বাদ দিয়ে গেল, এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু দিস। এল দিয়ে ভাগ করলাম, এল দিয়ে ভাগ করলাম, এল দিয়ে কেন ভাগ করলাম? এফসি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই এল, সেজন্য এল দিয়ে ভাগ করলাম, এটা পেলাম। এবার এফসির জায়গায় মানটি বসাবো। এম জি যদি কমন নিই তাহলে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এল স্কোয়ার। সর্বোচ্চ টান কোথায় হবে? সর্বোচ্চ টান কোথায় হবে? এই বিন্দুতে, এদিকে টান কম হবে। সর্বোচ্চ টান এই বিন্দুতে, যে বললাম এম জি কস থিটা টান দ্বারা প্রতিমিত হয়, টানের একটি উপাংশের সঙ্গে প্রতিমিত হয়। যদি স্থির অবস্থা হতো তাহলে টান দ্বারা পুরোপুরি প্রতিমিত হতো, কিন্তু এটা দুলছে, গতিশীল, সেজন্য টানের একটি উপাংশ দ্বারা এমজি কস থিটা প্রতিমিত হয়। তো সর্বোচ্চ টান হবে সাম্য অবস্থানে, সর্বোচ্চ টান সাম্য অবস্থানে অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 0-তে। অতএব এফ ডবল ড্যাশ ম্যাক্স সর্বোচ্চ টান, এক্স 0 বসাবো, এক্স 0 বসালে কী হবে? এম জি 1 প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই এল স্কোয়ার। এটা হচ্ছে সূত্র সর্বোচ্চ টান সাম্য অবস্থানে, যখন ববটি গতিশীল অবস্থায় থাকবে, সর্বোচ্চ গতি, তখন সূত্র টান সর্বোচ্চ এফ ডাবল ড্যাশ ম্যাক্স ইজ ইকুয়াল টু এম জি ইন্টু 1 প্লাস এ স্কোয়ার বাই এল স্কোয়ার। এবার সরল দোলকের ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব, যে বাস্তবে কী কী কাজে সরল দোলকের আমরা ব্যবহার করতে পারি। সরল দোলকের ব্যবহার, সরল দোলকের সাহায্যে 1 নম্বর কোন স্থানের অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করা যায়। সরল দোলককে দুলিয়ে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করা যায়। কোন স্থানের জি এর মান নির্ণয় বা অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করা যায় সরল দোলকের সাহায্যে। কিভাবে?
আমরা সরল দোলকের পর্যায়কাল আমরা পেলাম সরল দোলকের পর্যায়কাল t = 2 পাই √l আপন g, বা দুই দিকে বর্গ করলে t² = 4 পাই স্কোয়ার l/g। এখান থেকে g = 4 পাই স্কোয়ার l/t²। জি এর সমীকরণ পেলাম কি না? এবার বাস্তবে কোনো একটি স্থানের অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয় করতে গেলে মনে পড়ছে প্র্যাকটিক্যাল করা হয় এই সরল দোলকের। পিণ্ডটিকে নিয়ে বেশি টানে ছেড়ে দিলে হবে না, হালকা টেনে ছাড়তে হবে, 25 বার করে গুনতে হবে, স্টপওয়াচ দিয়ে টাইম নির্ণয় করতে হবে। তাই একটা নির্দিষ্ট কার্যকর দৈর্ঘ্যের জন্য টি এর মান কত সেটা নির্ণয় করব একটা সরল দোলকের। ওই স্থানেই দৈর্ঘ্য পরিবর্তন করে টি কীরকম পরিবর্তন হচ্ছে তার জন্য প্র্যাকটিক্যাল করব, করে বিভিন্ন এলের জন্য বিভিন্ন টি, সবশেষে l/t² নির্ণয় করে প্রতি ক্ষেত্রে তার গড় মান নির্ণয় করব। সেই গড় মানটি এখানে বসিয়ে জি এর মান নির্ণয় করা যায় কোনো স্থানের। তো এইভাবে জি এর মান নির্ণয় করা যায়, বর্ণনাটা আর লেখা হলো না। 2 নাম্বার, কোনো স্থানের উচ্চতা নির্ণয়। মনে করলাম একটি পাহাড় বা একটা উঁচু স্থান যার উচ্চতা h, সেই h এর মান নির্ণয় করতে পারি সরল দোলকের দোলনকালের বিচারে বা জি এর বিচারে। কিভাবে? কোনো স্থানের উচ্চতা নির্ণয়। তো প্রথমে মনে করব যে ভূপৃষ্ঠে, আচ্ছা লিখি ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ সমান জি। ভূপৃষ্ঠে সরল দোলকের পর্যায়কাল, সরল দোলকের পর্যায়কাল, ভূপৃষ্ঠে পর্যায়কাল নির্ণয় করেছি, মনে করলাম টি পেয়েছি। কেন্দ্র থেকে দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কত, মানে পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। উচ্চতা যখন নির্ণয় করব তখন সরল দোলকটাকে ক্ষুদ্র মনে করব আমরা। পৃথিবীর ব্যাসার্ধের সাপেক্ষে বা উচ্চতার সাপেক্ষে সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য প্রায় নগণ্য। তাই কেন্দ্র থেকে দূরত্ব সরল দোলকের কত? আর, বা এই ভট্টের দূরত্ব হচ্ছে আর। এবার মনে করলাম যে পাহাড়ের উচ্চতা বা কোনো একটা উঁচু স্থানে উচ্চতা নির্ণয় করব, তাহলে ওই স্থানের উঁচু স্থানের ত্বরণ মনে করলাম জি ড্যাশ, সরল দোলকের পর্যায়কাল মনে করলাম ওখানে টি ড্যাশ। অভিকর্ষজ ত্বরণ যদি পাল্টে যায় তখন টি পাল্টে যাবে, তাই উঁচু স্থানের ত্বরণ আলাদা হবে। ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে অভিকর্ষজ ত্বরণ কমে যায়, ভূপৃষ্ঠ থেকে নিচে নামলে অভিকর্ষজ ত্বরণ কমে যায়। তো পরিবর্তিত হয়ে উঁচু স্থানে মনে করলাম জি ড্যাশ হলো। উঁচু স্থান বলতে পাহাড় হতে পারে বা অন্য কিছু হতে পারে। আর সরল দোলকের পর্যায়কাল টি ড্যাশ হলো। কেন্দ্র থেকে দূরত্ব আর সমান কী হবে? আর প্লাস এইচ। এইচ মনে করলাম উচ্চতা, এইচ হচ্ছে যেখানে এই সমান হচ্ছে উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। তোমার ডিটেলস ভালো করে লিখবে, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা এইচ। তাই যদি হয় তো আমরা কি জানি? আমরা জানি জি ড্যাশ ইজুক্যাল টু জি আর ডিভাইড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। এটা আমরা মহাকর্ষ অধ্যায় থেকে পেয়েছি যে জি ড্যাশ ইজুক্যাল টু জি আর ডিভাইড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। তাই যদি হয় তো এখান থেকে পাচ্ছি আমরা √l
জি বাই জি ড্যাশ ইজ ইকুয়াল টু আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর। এটা করা থাকলো। আর টাইম পিরিয়ডের ফর্মুলা সরল দোলকের বিচারে, এটা অভিকর্ষ ত্বরণের সঙ্গে হাইটের কি পরিবর্তন। উপরে উঠলে হাইট, উপরে উঠলে জি এর মান কমে যায়। জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইন্টু আর ডিভাইড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। জি ড্যাশ কমে যাবে, তাই উপরে ছোট নিচে বড়, মানে কমে যাচ্ছে মনে রাখার সুবিধার জন্য। এটাকে উল্টো করে দিলাম, জি বাই জি ড্যাশ, তাহলে এটা উল্টো হয়ে গেল। রুট করলাম জি ড্যাশ আর জি এর, তো এটা স্কোয়ার থাকলো না। এবার সরল দোলকের টাইম পিরিয়ডের বিচারে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, আবার টি ড্যাশ ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি ড্যাশ। ওই সরল দোলকেই আছে, সরল দোলক একটি, ভূপৃষ্ঠীয় সরল দোলক দিয়ে পর্যায়কাল নির্ণয় করব, আর যে পাহাড়ের বা যে উঁচু জায়গার উচ্চতা নির্ণয় করব, ওই দোলকটিকে ওখানে নিয়ে গিয়ে ওখানেও তার দোলনকাল নির্ণয় করব। দুই দোলনকাল যদি জেনে যাই, এখান থেকে পাচ্ছি আমরা টি ড্যাশ বাই টি, জি এর সঙ্গে বিপরীত সম্পর্ক, তাহলে পাচ্ছি জি বাই জি ড্যাশ। তাহলে জি বাই জি ড্যাশ, এখানেও জি বাই জি ড্যাশ, তাহলে এটা ইজিক্যাল টু এটা। যদি এখান থেকে আমরা এখানে যাই, কি পাচ্ছি, আর প্লাস এইচ বাই আর ডিভাইডেড বাই আর ইজিক্যাল টু রুট জি বাই জি ড্যাশ, আর রুট জি বাই জি ড্যাশ মানে টি ড্যাশ বাই টি, তো এটা হচ্ছে টি ড্যাশ বাই টি। বুঝা গেল কিছু? এখানেও রুট জি বাই জি ড্যাশ, এখানেও রুট জি বাই জি ড্যাশ, তো এটার সঙ্গে যেটা সমান, এটার সঙ্গে যেটা সমান, সমানগুলো আবার সমান নিজের মধ্যে। রুট জি বাই জি ড্যাশের জায়গায় এটা বসাতে পারি, তাই তো? তাহলে এখান থেকে 1 প্লাস এইচ বাই আর ইজিক্যাল টু টি ড্যাশ বাই টি। এটা কি ভুল করেছি আমি? টি ড্যাশ বাই টি, টি ড্যাশ উপরে করলে নিচে জি ড্যাশ, ঠিকই তো আছে। তাহলে এইচ বাই আর ইজিক্যাল টু টি ড্যাশ মাইনাস টি বাই টি, বা এইচ ইজিক্যাল টু আর ডিভাইড বাই টি, টি ড্যাশ মাইনাস টি। এইভাবে এইচ এর উচ্চতা নির্ণয় করতে পারি। কীভাবে? পৃথিবীর ব্যাসার্ধ আর 6400 কিমি, মিটারে কনভার্ট করব। টাইম পিরিয়ডগুলো যদি আমরা স্টপওয়াচ দিয়ে নির্ণয় করতে পারি, তাহলে টাইম পিরিয়ডগুলো বসিয়ে পৃথিবীর ব্যাসার্ধের মান বসিয়ে উচ্চতার মানটা নির্ণয় করতে পারি। কোনো ফিতা টিতা লাগে না, কোনো হিসাব লাগে না, জাস্ট একটা সরল দোলকের পর্যায়কালের মাধ্যমে। 3 নাম্বার, কোনো একটা খনি আছে বা নিচু জায়গা আছে, সেই খনি গর্ভের গভীরতা নির্ণয় করা হয় সরল দোলকের সাহায্যে। যেমন উঁচু স্থানের উচ্চতা নির্ণয় করতে পারি, ঠিক সেরকম খনি গর্ভের গভীরতা নির্ণয় সরল দোলকের সাহায্যে। একটা সরল দোলক থাকলেই খনি গর্ভের গভীরতা নির্ণয় করা যায়। কীভাবে? একইভাবে বলবো যে ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ জি, অভিকর্ষজ ত্বরণ জি, সরল দোলকের টাইম পিরিয়ড টি, সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য সব জায়গাতেই এল, একই সরল দোলক যেহেতু, জি আর টি এর পরিবর্তন হবে। আর এখানে সরল দোলকের দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে হচ্ছে আর, মানে পৃথিবীর ব্যাসার্ধ। আর খনি গর্ভে অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ নিশ্চয়ই কম হবে। ভূপৃষ্ঠে হয় সর্বোচ্চ, উপরে উঠলেও কমে, অভিকর্ষজ ত্বরণ নিচে নামলেও কমে। আমরা মহাকর্ষ অধ্যায়ে ডিটেলস আলোচনা করেছি, আশা করি তোমরা দেখেছো, আর না দেখলে দেখে আসবে, তো ওই ভালো ধারণা অর্জন হবে। সরল দোলকের টাইম পিরিয়ড মনে করলাম টি ড্যাশ, জি পাল্টে গেলে টি ড্যাশ পাল্টাবে, টি পাল্টাবে অটোমেটিক, টি ড্যাশ হলো। আর কার্যকর দৈর্ঘ্য এলই থাকবে। আর কেন্দ্র থেকে দূরত্ব
নিঃসন্দেহে আর ইজুক্যাল টু আর মাইনাস এইচ হবে। এইচ পরিমাণ যদি গভীরতায় নামি আমরা, তো একইভাবে আমরা জি ড্যাশ ইজুক্যাল টু জি ইন্টু কমে যাবে 1 মাইনাস এইচ বাই আর হয় গভীরতার জন্য, আর টি এর বিচারে টি ড্যাশ বাই টি যদি করি তাহলে পাবো রুট জি বাই জি ড্যাশ। তাহলে এখান থেকে যদি জি বাই জি ড্যাশ বার করি, জি ড্যাশ বাই জি বার করি, তাহলে কি হচ্ছে 1 মাইনাস এইচ বাই আর। এখান থেকে যদি জি ড্যাশ বাই জি বার করি এটার সঙ্গে মিলানোর জন্য জি ড্যাশ বাই জি, তাহলে ও টি ড্যাশ স্কোয়ার বাই টি স্কোয়ার। দুটাকে যদি ইকুয়াল করি, জি ড্যাশ বাই জি এটা, জি ড্যাশ বাই জি এটা, এটা হচ্ছে অভিকর্ষ স্তরণের পরিবর্তনের মাধ্যমে গভীরতায় গেলে অভিকর্ষ স্তরণ কী হারে পরিবর্তন হয়। জি ড্যাশ হচ্ছে এইচ গভীরতায়, জি হচ্ছে ভূপৃষ্ঠে, এইচ হচ্ছে গভীরতা, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। কমে যায় তাই মাইনাস চিহ্ন এখানে, জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইন্টু সামথিং মাইনাস। আর সরল দোলকের বিচারে টি ড্যাশ বাই টি, সরল দোলককে দুলিয়ে দুলিয়ে আমরা স্টপওয়াচের সাহায্যে টি ড্যাশ বাই টি বার করতে পারি, সেটাও জি দিয়ে আসবে। যেহেতু কি টি এর ফর্মুলা আমরা কি জানি, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, আর টি ড্যাশ কী হবে 2 পাই রুট ওভার এল বাই জি ড্যাশ। তাহলে টি ড্যাশ বাই টি মানে এটা, জি ড্যাশ বাই জি মানে এটা। তাহলে অতএব দুটোকে যদি সমান করি 1 মাইনাস এইচ বাই আর ইজ ইকুয়াল টু টি ড্যাশ স্কোয়ার বাই টি স্কোয়ার, বা এইচ বাই আর ইজ ইকুয়াল টু 1 মাইনাস টি ড্যাশ স্কোয়ার বাই টি স্কোয়ার, বা এইচ ইজ ইকুয়াল টু আর ইন্টু 1 মাইনাস টি ড্যাশ স্কোয়ার বাই টি স্কোয়ার। তো এইভাবে স্টপওয়াচের সাহায্যে আমরা পর্যায়কাল নির্ণয় করে যে কোনো সরল দোলকের একটা ভূপৃষ্ঠে একবার আর খনিক গর্ভে আরেকবার এবং পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান যদি জানা থাকে এই ফর্মুলাতে পুট করলে গভীরতা এইচ নির্ণয় করতে পারি। তো এইভাবে একটি সরল দোলকে ব্যবহার করে আমরা যে কোনো স্থানের অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে পারি, উঁচু স্থানের উচ্চতা নির্ণয় করতে পারি এবং খনিগর্ভের গভীরতা নির্ণয় করতে পারি এই সরল দোলকের সাহায্যে। এগুলি হচ্ছে ব্যবহারিক প্রয়োগ, খুব ইম্পর্ট্যান্ট। এবার আমরা আলোচনা করব সরল দোলগতির আরেকটি উদাহরণ, যে উলম্ব স্থিতিস্থাপক স্প্রিংয়ের সাহায্যে ভরের দোলন, অসিলেশন অফ এ মাস অ্যাটাচড টু এ ভার্টিক্যাল ইলাস্টিক স্প্রিং। একটা ভার্টিক্যাল ইলাস্টিক স্প্রিং নগণ্য ভরের একটি স্থিতিস্থাপক স্প্রিং কোনো শক্ত অবলম্বন থেকে যদি ঝুলিয়ে দেওয়া যায়, তো মনে করলাম এই অবস্থানে রয়েছে নগণ্য ভরের স্থিতিস্থাপক স্প্রিং। এবার এটার সঙ্গে যদি একটি ভর যুক্ত করে দেওয়া যায়, এই স্প্রিংটাই মনে করো আরেকবার এখানে অঙ্কন করলাম, একটা ভর যুক্ত করে দিলাম, তো কী হবে, ভরের ভার রয়েছে, ভরের ওজন রয়েছে, তাই ওজনের কারণে মনে করলাম এটা এল পরিমাণ দৈর্ঘ্য বেড়ে গেল। এই ভরের জন্য, ভরটা কি মনে করলাম এম ভর, তবুও সাম্য অবস্থানে রয়েছে, অর্থাৎ এমজি আর এদিকে যে এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যে রেস্টোরিং ফোর্স দুটো সমান, তাই এই অবস্থায় রয়েছে। কিন্তু এরপরে একে যদি খানিকটা ডিসপ্লেস করে সাম্য অবস্থান থেকে, এটা হচ্ছে সাম্য অবস্থান থেকে খানিকটা ডিসপ্লেস করে দিই, নামিয়ে ছেড়ে দিলাম, তখন এটা দুলতে থাকবে। বা এটাকে উপরে ঠেলে ছেড়ে দিলাম, সাম্য অবস্থান থেকে খানিকটা বিচ্যুতি ঘটাতে হবে, তবেই এটা সরল দোলগতিতে দুলতে থাকবে। তার ছবি যদি এখানে অঙ্কন করি আমি,
ভরটা একই থাকবে, বড় হবে না। এখানে যেমন দিব ওখানেও তাই দিব, একই স্প্রিং একই ভর, ছবি আলাদা আলাদা করছি তাই পাল্টে গেলে হবে না। এটা এল পরিমাণ বেড়েছে, এটা এম, এটা এম, তাহলে কি হবে, এটা এক্স পরিমাণ টেনে ছেড়ে দিলাম। এক্স পরিমাণ টেনে ছেড়ে দিলাম। তো এক্স পরিমাণ যদি টেনে ছেড়ে দিই, এটা তো সাম্য অবস্থান হয়েছিল, এটা যখন মাস ছিল না এই অবস্থায় দাঁড়িয়েছিল, একটা এম ভরের মাস ঝুলানো হলো, তাতে তার একটা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো এল পরিমাণ স্থিতিস্থাপকতার ধর্মগুণে, তাতেও সে স্থির অবস্থায় ছিল, সাম্য অবস্থানে ছিল। এবার আমি তাকে ডিস্টার্ব করলাম, কি করলাম, একটু টেনে ছেড়ে দিলাম। কি পরিমাণ টানলাম, এক্স পরিমাণ। এক্স পরিমাণ টানলে এদিকে তার রেস্টোরিং ফোর্স হবে মাইনাস কে এক্স, স্থিতিস্থাপকতার ধর্মগুণে, যাকে রেস্টোরিং ফোর্স বলা হয়, প্রত্যানয়ক বল বলা হয়। তাই এটি তখন দুলতে থাকবে। এই সাম্য অবস্থানের পরিপ্রেক্ষিতে, সাম্য অবস্থানকে টার্গেট করে এটি আপ ডাউন করতে থাকবে। তাহলে কি লিখতে পারি, নগণ্য ভরের স্থিতিস্থাপক স্প্রিং দৃঢ় অবলম্বন থেকে ঝোলানো হলো। এম ভরের জন্য তার দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হলো, এল। এম ভরকে যখন ঝোলানো হলো তার দৈর্ঘ্য বৃদ্ধি হলো এম। কেন, এখানে এম জি নিচের দিকে কাজ করছিল, অতএব বল ধ্রুবক, স্প্রিংয়ের বল ধ্রুবক কত, বল ধ্রুবক কাকে বলে, যে একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কি পরিমাণ বল প্রয়োগ করা হয় সেটি হচ্ছে বল ধ্রুবক। একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কি পরিমাণ বল প্রয়োগ করা হয়, এখানে বল প্রয়োগ করা হয়েছে এমজি, তাতে এল বেড়েছে, এমজি বল প্রয়োগ করাতে এল বেড়েছে, তাহলে এল এর জন্য বল প্রয়োগ করতে হয়েছে এমজি, তাহলে একের জন্য বল প্রয়োগ করতে হয় এমজি বাই এল, তোমার এটাই হচ্ছে বল ধ্রুবক। তাই বল ধ্রুবক মানে হচ্ছে একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রযুক্ত বল ইকুয়াল টু এমজি বল প্রয়োগ করেছি, এল পরিমাণ বেড়েছে, তাহলে এমজি বাই এল হচ্ছে কে। এটা কেন বার করলাম, এখানে এক্স এর জন্য যে কে এক্স, কে এর মানটা পাওয়ার জন্য। অতএব আরও এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করে ছেড়ে দিলে, ধরে থাকলে হবে না, ছেড়ে দিতে হবে, পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করে ছেড়ে দিলে তত্ত্বানয়ক বল মানে রেস্টোরিং ফোর্স এফ ইকুয়াল টু কি হবে, মাইনাস কে এক্স, এদিকে এক্স এর সরণ, বিপরীত দিকে মাইনাস কে এক্স, কে এর মানটা কি হচ্ছে এমজি বাই এল, এমজি বাই এল ইন্টু এক্স। অতএব ত্বরণ এ ইকুয়াল টু এফ বাই এম ইকুয়াল টু মাইনাস জি বাই এল ইন্টু এক্স ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। যেখানে ওমেগা কাকে ধরলাম, ওমেগা ইকুয়াল টু রুট ওভার জি বাই এল। সবসময় ত্বরণ নির্ণয় করব, বল থেকেও আসা যায়, ত্বরণ নির্ণয় করব, যেটা বার হবে সামথিং এক্স, এই সামথিংটাকে ওমেগা স্কোয়ার ধরবো, তাহলে ওমেগা ইকুয়াল টু রুট ওভার জি বাই এল যখনই পেয়ে গেলাম, অতএব পর্যায়কাল টি ইকুয়াল টু 2 বাই ওমেগা, তাহলে 2 ওমেগা যা পেয়েছি উল্টাই দেবো যেহেতু নিচে আছে, তাহলে এল বাই জি।
এই হলো অসিলেশন অফ এ মাস অ্যাটাচড অসিলেশন অফ এ মাস অ্যাটাচড টু এ ভার্টিক্যাল ইলাস্টিক স্প্রিং, তার পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এল বাই জি। তো আমরা এল এবং জি এর মান নির্ণয় করতে পারি। স্বাভাবিক অবস্থায় কতটা ছিল লম্বা, এম ভর ঝোলানোর জন্য কতটা লম্বা হলো, এখান থেকে এটা বিয়োগ করলে এল এর মান পাবো, এবং জি এর মান আমরা জানি, সেই মানগুলি বসিয়ে এখানকার টি আমরা নির্ণয় করতে পারি। সরল দোলগতির আরও একটি উদাহরণ, যে অনুভূমিক স্থিতিস্থাপক স্প্রিংয়ের সঙ্গে যুক্ত যদি ভর থাকে তার দোলন সরল দোলগতি সম্পন্ন হয়, সরল দোলগতির মতো হয়। অসিলেশন অফ এ মাস অ্যাটাচড টু এ হরাইজন্টাল ইলাস্টিক স্প্রিং, একটা ভরহীন স্থিতিস্থাপক স্প্রিং যদি উলম্ব দৃঢ় অবলম্বনে যুক্ত করা থাকে, অপর প্রান্তে একটা ভর এম রাখা হয়েছে, এবং এই ভরটি একটা মসৃণ তলের উপর রাখা হয়েছে, ঘর্ষণবিহীন মসৃণ তলের উপর রাখা হয়েছে, যাতে ঘর্ষণ বল এখানে প্রভাব ফেলে কন্ডিশনকে বিকৃত করতে না পারে, কন্ডিশনকে পরিবর্তন করতে না পারে। তো স্বাভাবিক অবস্থায় এটি হচ্ছে তার সাম্য অবস্থান। একটি প্রায় ভরহীন স্থিতিস্থাপক স্প্রিং একটা উলম্ব অবলম্বনে দৃঢ়ভাবে যুক্ত করে, তার অপর প্রান্তে একটা এম ভরের মাস যুক্ত করে একটা মসৃণ তলের উপর রাখা হলো। স্বাভাবিক অবস্থায় এভাবে রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে তার সাম্য অবস্থান, নেট বল শূন্য। কিন্তু এবার যদি এই ভরটিকে আমি খানিকটা টেনে ছেড়ে দিই বা চেপে ছেড়ে দিই, অর্থাৎ এর সাম্য অবস্থান থেকে একে বিচ্যুতি ঘটাই, একে খানিক পরিমাণ সরিয়ে দিই, তো এদিকে যদি টেনে দিই তাহলে স্থিতিস্থাপক ধর্মের গুণে এদিকে একটা রেস্টোরিং ফোর্স হবে, যদি এদিকে ঠেলে দিই তাহলে উল্টা দিকে একটা রেস্টোরিং ফোর্স হবে। তো মনে করলাম এটিকে আমি এক্স পরিমাণ টানলাম, একই ভর এইখানে ছিল, কি পরিমাণ টানা হয়েছে, এক্স পরিমাণ টানা হয়েছে, এই ভরকেন্দ্র থেকে হিসাবটা ধরছি আমি, এক্স পরিমাণ টানা হয়েছে। তাহলে কি হবে, স্থিতিস্থাপকতা ধর্মের গুণে এদিকে কে এক্স বল প্রয়োগ হবে, যেখানে কে হচ্ছে বল ধ্রুবক স্প্রিংটির। তাহলে এই সমস্ত কথা, যে একটা ভরহীন তো হয় না, ভারহীন বা নগণ্য ভরের অনুভূমিক স্থিতিস্থাপক স্প্রিং, নগণ্য ভরের অনুভূমিক স্থিতিস্থাপক স্প্রিংকে একটি উলম্ব দণ্ডের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত করে, অপর প্রান্তে মাস যুক্ত করে একটা মসৃণ তলের উপর রাখা হলো। এই কথাগুলি গল্পের আকারে, ইতিহাস ভূগোলের আকারে প্রথমে লিখতে হবে। তাহলে স্বাভাবিক অবস্থায় তার উপর প্রযুক্ত বল শূন্য, 1 নম্বর চিত্র। 2 নম্বর চিত্র, তাকে এক্স পরিমাণ ডান দিকে টানা হলো, এক্স পরিমাণ সরণ ঘটানো হলো, তাহলে বিপরীত দিকে কে এক্স পরিমাণ রেস্টোরিং ফোর্স তৈরি হবে। অতএব প্রত্যানয়ক বল এফ ইজিক্যাল টু কী হবে, কে এক্স,
এবার এক্স সরিয়েছি এদিকে আর প্রত্যানয়ক বল বিপরীত দিকে, তা মাইনাস কে এক্স। বস্তুটির ভর উল্লেখ করব এম। তো এফ যদি মাইনাস কে এক্স হয়, এটার কারণে বস্তুটি এদিকে আসবে, যেহেতু ঘর্ষণবিহীন আসতে অসুবিধা নেই, এদিকে এই বলের জন্য এদিকে আসবে। এবার এদিকে যখন চলে আসবে, স্থিতিস্থাপক ধর্মের জন্য উল্টো দিকে তার বল প্রয়োগ হবে, কে এক্স উল্টো দিকে হবে, তাই এদিকে আসার পরে আবার উল্টো দিকে যাবে। এই বিন্দুতে নেট বল 0, কিন্তু কে এক্সের কারণে যখন আসবে, এদিকে যখন আসবে, এই জায়গায় পৌঁছানোর পর এমটা গতিজাড্যের কারণে আরেকটু এদিকে এগিয়ে আসবে, কিন্তু গতিজাড্যের কারণে এগিয়ে আসলে স্প্রিংয়ের স্থিতিস্থাপক ধর্মের জন্য উল্টো দিকে তার উপর বল প্রয়োগ হবে, প্রত্যানয়ক বল। অর্থাৎ বল সর্বদাই বা ত্বরণ সর্বদাই এই সাম্য অবস্থানের অভিমুখী, এটা সরল দোলগতির বৈশিষ্ট্য। তাই এটা সরল দোলগতিতে প্রত্যানয়ক বল এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স, অতএব ত্বরণ এ ইজিক্যাল টু এফ বাই এম ইজিক্যাল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। অতএব গতিটি হলো সরল দোলগতি, তাই কি না? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেখানে ওমেগা ইজিক্যাল টু রুট ওভার কে বাই এম। অতএব পর্যায়কাল টি ইজিক্যাল টু 2 পাই বাই ওমেগা, 2 পাই ওমেগা ছিল কে বাই এম, নিচে আছে উল্টে হয়ে যাবে এম বাই কে। তাহলে টি ইজিক্যাল টু 2 পাই রুট ওভার এম বাই কে। এবার এম এর মান যদি জানি, কে এর মান যদি নির্ণয় করতে পারি, তাহলে মান বসালে আমরা টি এর মান পেয়ে যাব। তো এইভাবে অনুভূমিক স্থিতিস্থাপক স্প্রিংয়ের সঙ্গে যদি একটা এম ভরের বস্তু আমরা যুক্ত রাখি দৃঢ় অবলম্বনে, যাতে খুলে না যায়, এবং মসৃণ তলে যাতে ঘর্ষণ এখানে ডিস্টার্ব না করে, এবং স্প্রিংটি নিজে প্রায় ভরহীন, নিজে যদি ভর থাকে তাহলে এই ভরের সঙ্গে যুক্ত করতে হবে আবার, তাই প্রায় ভরহীন নগণ্য ভরের স্প্রিং, তাহলে আমরা টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে পাচ্ছি। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।